হ্যালো স্টুডেন্টস, এখন আবার তোমাদের সামনে নিয়ে এসেছি আরো কিছু অ্যাসিডিক স্ট্রেংথ মানে আম্লিক ক্ষমতা, ক্ষারীয় ক্ষমতা সম্বন্ধে তোমাদেরকে জ্ঞান অবহিত করার জন্য, আরো জ্ঞান তোমাদের বাড়ানো বৃদ্ধির জন্য। এবং সেটা খুব কাজে লাগবে। বিভিন্ন আমরা স্টাডি করে দেখেছি, জার্নালস বা বিভিন্ন বুক থেকে আমরা দেখি যে কিরকম ভাবে অ্যাসিডিক স্ট্রেংথগুলো সত্যি আমরা যেটা বলি সেটা কি হয় কিনা, ম্যাচ করে কিনা। তো সেক্ষেত্রে আমি আবার বলেছি যে মাইনাস আর গ্রুপ যদি তোমার অ্যাসিডের সাথে যুক্ত থাকে তাহলে অলওয়েজ অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে, প্লাস আর থাকলে কিন্তু অ্যাসিডিক স্ট্রেংথ কমবে। ঠিক উল্টোটা হচ্ছে মাইনাস এর জন্য। আবেশ প্রভাবটা খুব সাংঘাতিক ইম্পর্টেন্ট, আবেশ প্রভাব এবং রেজোন্যান্স এফেক্টটা, অর্থাৎ মাইনাস আর প্লাস আর যে কোনো একটা। ঠিক আছে, এবার ধরো প্রথমে আমরা নিচ্ছি সিএসি, টলমিন নিচ্ছি। এই ক্ষেত্রে এই হাইড্রোজেনটা অ্যাসিডিটি দেখছি আমরা, আবার এই হাইড্রোজেনটা অ্যাসিডিটি দেখছি, আবার এই হাইড্রোজেনটা অ্যাসিডিটি দেখছি। কোয়াইট ন্যাচারাল। তুমি দেখো এখানে যদি কার্বন হয় খালি একটা বেঞ্জিন থেকে রেজোন্যান্স স্টেবল, এখানে যদি কার্বন হয় দুই জায়গায় স্টেবিলাইজ হয়, দুই জায়গায় স্থায়িত্বকরণ হয়। এখানে যদি কার্বন হয় তিন জায়গাতে হচ্ছে। তারপরে যত স্টেবিলিটি বাড়ছে কনজুগেট বেস, মানে অ্যাসিড প্রোটন ছাড়ার পরে যেটা হয় সেটা কনজুগেট বেস বলে। সেই কনজুগেট বেস স্টেবিলিটি বাড়া মানে হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ বেড়ে যাওয়া। সেটা তুমি দেখো ভ্যালুগুলো এখানে তুমি দেখো, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 6, এটা 3.3, এটা 3.2। ক্রমশ তোমার অ্যাসিডিটি বেড়ে গেছে। ঠিক আছে, সিমিলার একটা এক্সাম্পল যদি দেখো তুমি এরকম, এখানে যদি হয় এখানে দুটো জায়গাতে তোমার রেজোন্যান্সটা হতে পারে কার্বন আয়নের, এখানে তিনটে জায়গাতে হতে পারে, কিন্তু এই ফিনাইল নট নেসেসারি প্লেনে আছে, আউট অফ দ্য প্লেনও যেতে পারে। তার জন্য 22.4 থেকে 18.5 হলো, কারণ একটা ফিনাইল লিঙ্ক অ্যাড হলো। কিন্তু এই ক্ষেত্রে তোমার তিনটে ফিনাইল লিঙ্ক কিন্তু খাঁচার মধ্যে আবদ্ধ রয়েছে, তার ফলে এটা 11। মানে কার্বন সবসময় আইদার এদিকে অথবা এদিকে, মানে এমনি চলে যেতে পারে, ফ্রিলি চলে যেতে পারে। যেহেতু তিনটে ফিনাইল একই রিঙে আছে, সেজন্য অ্যাসিডিটি কিন্তু তোমার সব থেকে বেশি হবে 11। পিকে যদি কমে যায়, তোমরা তো জানো পিকে মানে হচ্ছে, পিকে হচ্ছে তোমার কে এর মাইনাস লগ অফ কে। কেটা কি হচ্ছে না, কনসেন্ট্রেশন এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন এ মাইনাস ডিভাইড বাই কনসেন্ট্রেশন এইচ। কোন 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 ডিসোসিয়েশন বা ভাঙার জন্য হচ্ছে এইচ রে যখন ভাঙছে তখন এইচ প্লাস প্লাস এ মাইনাসে ভাঙছে। এই যে তোমার এটাকে বলে কে, ঠিক আছে। আর মাইনাস লগ কে এটা হচ্ছে পিকে, মনে রাখবে। তাহলে পিকে যদি তোমার কমে যায় অ্যাসিডিক স্ট্রেংথ বেড়ে যাবে, কেন পিকে কমে যাওয়া মানে, পিকে কমে যাওয়া মানে কে বেড়ে যাওয়া, কে বেড়ে যাওয়া মানে এইচ প্লাস বেড়ে যাওয়া। সবসময় মনে রাখবে এইচ প্লাস বাড়লে তোমার কে বাড়বে, কে বাড়লে পিকে কমবে। তাহলে যত পিকে কম হবে তত অ্যাসিডিক স্ট্রেংথ তোমার কিন্তু বেশি হবে। ঠিক আছে, এবার ধরো আমি যদি প্রোটন খাইয়ে দিয়েছি অলরেডি, কিটোনকেও খাইয়েছি, অ্যাসিডকেও খাইয়েছি, অ্যালকোহলকেও খাইয়েছি, এটা কেউ প্রোটন রাখতে চায় না। তাহলে এটা কনজুগেট অ্যাসিড যদি নিই, কিটোনের বা অ্যাসিডের বা অ্যালকোহলের, সব -7 হচ্ছে ভ্যালু। আবার যদি ইথারে নাও তাহলে -4, H2O প্লাস -1.7। মানে এরা কেউ প্রোটন রাখতে চায় না, প্রোটন ছাড়তে চায়। হ্যাঁ, ভেরি পেইনফুল মাইনাস ভ্যালু। এবার তুমি যদি দেখো এরকম কেসটা আমি আগেও দেখিয়েছি যে এটা যে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ বলি, এগুলোকে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ বলি আমরা। হ্যাঁ, কার্যকরী মিথিলিন গ্রুপ। এখানে CH2 আছে, এখানে তোমার COCH3 আছে, আর এখানে CO2R আছে। ন্যাচারালি কি হচ্ছে, এইটা দেখো ভেরি হাই 5, 10.6, 12.9। কেন এরকম হলো না, CO2 এর মধ্যে যেটা আছে যদি কার্বন হয় সেক্ষেত্রে C ডবল বন্ড ও R যেটা আছে এ নিজেরাই অলরেডি রেজোন্যান্স করে, তার ফলে এই রেজোন্যান্সটা হতে পারে না। এটাকে আমরা বলি ক্রস কনজুগেশন। ঠিক আছে, এটাকে আমরা বলি বাংলায় বা ইংলিশেও লিখতে পারো ক্রস কনজুগেশন হলে পরে কি হচ্ছে, কার্বনটা স্টেবিলিটি পায় না। যদি সাহিত্য না পায় রেজোন্যান্স করে, তাহলে পরে স্টেবিলিটি কম হয়ে যায়। এই জন্য তোমার এস্টারের ক্ষেত্রে কিন্তু অনেক কমে যায়, 12.9 মনে রাখবে। এবার তুমি যদি দেখো ক্ষারীয় ক্ষমতা যদি দেখো, দেখো CCl3NH2 আছে, CF3CH2NH2 আছে। ঠিক আছে, তো কোয়াইট ন্যাচারালি এই ক্ষেত্রে তোমার দেখো 5.5, এটা হচ্ছে তোমার 14.5। কেন হবে না, CF3 তে প্রচন্ড মাইনাস হয়, CCl3 তে কম মাইনাস হয়। ন্যাচারালি কি হচ্ছে, এর বেসিক স্ট্রেংথ কিন্তু তোমার এটা কিন্তু কমে যাচ্ছে, এটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, সবসময় মনে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে না, এটা 14.5 না, এটা হচ্ছে তোমার 6.5। এটা কমে যাবে, বেসিক্যালি এটা তোমার অনেক কমে যাবে, এটা অ্যাপ্রক্সিমেটলি 4 হয়ে যাবে, এটা 5.5, এটা 4 হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি। এটাকে বলে এটাকে বলে হিস্টামাইন। হিস্টামাইনে কোশ্চেন একবার যেই অ্যাডভান্স এসেছিল তোমরা দেখতে পারো। হিস্টামাইনে ইমিডাজোল রিংটা আছে, ইমিডাজোলের সাথে এখান থেকে CH2NH2 থাকে। এখানে যদি প্রোটনেশন হয় তাহলে পিকে ভ্যালুটা 10 হয়ে যায়, তার মানে এটা অনেক বেসিক। তারপর এবার দেখো গুয়ানিডিন, দেখো গুয়ানিডিন সব থেকে স্ট্রং বেসিক, কারণ হচ্ছে যদি আমার এখানে NH2 প্লাস ফর্মেশন হয় তাহলে খুব সুন্দর রেজোন্যান্স হয় এবং সমতুল্য রেজোনেটিং স্ট্রাকচার হয়। যে রেজোন্যান্স হাইব্রিডটা হয় সেটা কিন্তু খুব স্টেবল হয়, স্থায়ী হয়। তার ফলে কি হচ্ছে, গুয়ানিডিন কিন্তু ভেরি স্ট্রং বেস 13.6। এই গুয়ানিডিন যখন আমি ইমিডাজোলের সাথে লাগাচ্ছি তখন 14.5 হয়ে গেল। তার মানে হচ্ছে কি যে অ্যাডিশনাল বেসিক স্ট্রেংথ কিন্তু এসে গেল এই ক্ষেত্রে। ঠিক আছে, ক্ষারীয় ক্ষমতা বেড়ে গেল গুয়ানিডিন। সেম গুয়ানিডিন মইটি আমরা এখানে লাগালাম, সেই গুয়ানিডিন স্ট্রাকচারটা এখানে লাগিয়ে দিলাম। হিস্টামিনের জায়গায় হিস্টামিনকে আমরা এক্সটেন্ড করে এটা লাগালাম গুয়ানিডিন, এখানে থেকে 14.5 হয়ে গেল। তাহলে তোমার যে লোন পেয়ার দেওয়ার ক্ষমতা বেড়ে গেল। 1, 2 হচ্ছে তোমার ইমিডাজোলের মধ্যেও আবার তোমার
এখানে আমি ইমিডাজোল দেখিয়েছি। ইমিডাজোলের মধ্যে এই হাইড্রোজেনটা বেসিক্যালি প্রোটনেট করে এই লোন পেয়ারটা। এই লোন পেয়ারটা দেয়, এখান থেকে লোন পেয়ারটা এসে এখান থেকে প্রোটনেট করে। ইমিডাজোলিন যদি দেখি 11, ইমিডাজোল যদি 7.1, পিরিডিন 5.2। পিরিডিনও ভেরি স্ট্রং বেস কিন্তু মনে রাখবে, হ্যাঁ, যথেষ্ট ক্ষার পিরিডিন। আর পিরোল কিন্তু কখনোই ক্ষার না, কারণ পিরোল অলরেডি লোন পেয়ারটা না অলরেডি রেজোনান্সের মধ্যে থাকে, 4n+2 পাই ইলেকট্রন করে থাকে। তারপরে এটা ভেরি স্টেবল অ্যারোমেটিক, এটা হচ্ছে অ্যারোমেটিক। তার ফলে হচ্ছে পিরোলটা কখনোই কিন্তু ক্ষার নয়। ঠিক আছে, এবার যদি সাইক্লোহেক্সেল অ্যামিন দেখি, এখানে sp3 নাইট্রোজেন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার sp2 নাইট্রোজেন, এটা হচ্ছে sp নাইট্রোজেন। ঠিক আছে, আর এটা হচ্ছে sp3 নাইট্রোজেন। তুমি দেখো এটা 10.8, এটা 10.7, খুব একটা ডিফারেন্স নেই, সবগুলো sp3 নাইট্রোজেন। কিন্তু এই ক্ষেত্রে তোমার যেটা, এটা প্রাইমারি অ্যামিন, এটা সেকেন্ডারি, এটা আইসোপ্রোপাইল অ্যামিন টাইপস। এটা একটু কমে গেল, একটু বেড়ে গেল, মেবি স্টেরিক ক্রাউডিং, হ্যাঁ, পালকিনেসের জন্য, বড় আকারের জন্য চারদিকে। এটা এখানে sp2 নাইট্রোজেন 9.2, এটা sp নাইট্রোজেন -10। তাহলে বুঝতে পারছো যে জলে sp যদি হয় তার দেওয়ার ক্ষমতা কমবে, sp3 দেওয়ার ক্ষমতা বাড়বে, sp2 মধ্যেখানে থাকবে। এই যে তোমার অ্যানালিসিসটা, এই অ্যানালিসিসটা তোমরা যদি ভালো করে লিখে রাখো কপিতে, অনেক কঠিন কঠিন অঙ্ক তোমরা করতে পারবে। এই সাধারণ ধারণা নিয়ে যদি চলো, তাহলে পরে দেখবে যে আম্লিক ধর্ম, আম্লিক ক্ষমতা, ক্ষারীয় ধর্ম, ক্ষারীয় ক্ষমতা তোমাদের কাছে খুব ইজিলি তোমরা কিন্তু এটাকে অ্যাডপ্ট করতে পারবে, না খুব ইজিলি তোমরা কিন্তু সলভ করতে পারবে। বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে হবে, কখনো প্লেনে আছে, কখনো প্লেনে নেই, কি হচ্ছে, অ্যারোমেটিক হচ্ছে কি হচ্ছে না, অ্যারোমেটিক হলে স্টেবিলিটি বাড়বে, মানে সাহিত্য বাড়বে, অ্যান্টি অ্যারোমেটিক হলে সাহিত্য কমে যাবে, তাই তো? অ্যান্টি অ্যারোমেটিক সাহিত্য কমে, যেমন ধরো আমি এরকম একটা স্ট্রাকচার যদি নিই, এইটা 6.2, এই হাইড্রোজেনটা যদি চলে যায়, এখানে কার্বন হয়, এখানে দুটো আর দুটো চারটে, এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, ভেরি আনস্টেবল। এখানে দেখো 3.7, এটা 6.2, এটা কেন? এখানে কার্বন যদি হয় নন প্ল্যানার হয়ে যায়, নন প্ল্যানার হলে পরে তাও এটা স্টেবল আছে, কিন্তু এটা একদমই আনস্টেবল অ্যান্টি অ্যারোমেটিকের জন্য। তো অলওয়েজ সবসময় মনে রাখবে, সমস্ত ফ্যাক্টরগুলো যদি মনে রাখো, তাহলে দেখবে খুব সাধারণভাবে, খুব সাবলীলভাবে তোমরা কিন্তু সমস্যাগুলো সমাধান করতে পারবে। এই বলে আমি আমার অ্যাসিডিক স্ট্রেংথ মানে আম্লিক ক্ষমতা, ক্ষারীয় ক্ষমতা, ইন্ডাকটিভ রেজোন্যান্স, হাইপার কনজুগেশন, সমস্ত স্টেপগুলো বললাম। এবং আরও আমরা বলবো, যখন আমরা হাইপার কনজুগেশন রেজোন্যান্সের ভিডিওগুলো যখন দেখবে, সেখানে দেখতে পাবে আমরা আরও কিছু অ্যানালাইসিস করছি, এবং হয়ে গেলে পুরোটা, তারপর ইন্টারমিডিয়েট মানে অন্তর্বর্তী পদার্থ যেগুলো থাকে, সেগুলোও আমরা দেখবো, তার স্টেবিলিটিও দেখবো। সমস্ত ইন্ডাকটিভ রেজোন্যান্স, হাইপার কনজুগেশন কিন্তু রেজোন্যান্স, আই মিন স্টেবিলিটি কিভাবে, সাহিত্য কিভাবে এরা প্রভাব ফেলছে, এবং তার ফলে কি হচ্ছে। অ্যাসিডের কনজুগেট বেস যদি স্টেবল হয়, তাহলে অ্যাসিড স্ট্রঙ্গার, বেসের কনজুগেট অ্যাসিড যদি স্টেবল হয়, তাহলে তোমার বেসটা স্ট্রঙ্গার, মানে বেসটা ক্ষারটা বেশি ক্ষারীয় হবে। এই জিনিসগুলো তারপর ইন্টারমিডিয়েট যখন করবে, অন্তর্বর্তী পদার্থগুলো, সেখানেও দেখবো প্লাস আই যদি কার্বোকার্বনকে স্টেবিলাইজ করছে, প্লাস আর কার্বোকার্বনকে স্টেবিলাইজ করছে, মাইনাস আর এটাকে স্থায়িত্বকরণ থেকে দূরে সরিয়ে রাখছে, অস্থায়ী করে দিচ্ছে। যে স্থায়ী করা, অস্থায়ী করা জিনিসগুলো, যত ইলেকট্রন লাগবে, যত ইলেকট্রন চাই, সেখানে ইলেকট্রন দিলে স্টেবিলিটি বাড়বে, যেখানে ইলেকট্রন চাই না সেখান থেকে ইলেকট্রন তুলে নিলে সবসময় স্টেবিলিটি তোমার বাড়বে। তো এই জিনিসগুলো, সেগুলো পরপর আসবে। আবার আমি বলি, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি রিকোয়েস্ট করছি যে তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্য করেই টিফিনের টাকা বাঁচিয়ে বা এদিক ওদিক খরচা যদি বাঁচিয়ে 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 100 টাকা, যা পারো, আমার নিচে দেওয়া লিঙ্কডিন ডেসক্রিপশন বক্সে কিন্তু রয়েছে, সেখানে তোমরা অনুদানটা দিতে পারো। তাহলে আমার চ্যানেলটা আমি আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং সত্যি কথা, তোমাদের ভালোর জন্য তোমাদের এগিয়ে এসেছি। এটা কিন্তু নিঃশুল্ক, মানে কোনো পয়সা লাগে না তোমাদের এই পড়াটাতে। তোমাদের যদি ভালো লাগে তোমরা তখনই করবে, এবং আমি আশা করি যে তোমরা অনেক ভালো র্যাঙ্ক করতে পারবে, অনেক ভালো রেজাল্ট করবে আগামী দিনে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, নমস্কার।